হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আবারও চলে এসেছি তোমাদের ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর উপপাদ্যের ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে উপপাদ্য 40 সম্পর্কে আলোচনা করব। মাথায় রাখবে, এই বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য তিনটে টোটাল উপপাদ্য আছে। এই তিনটে উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য। কেন ইম্পর্টেন্ট উপপাদ্য? মাথায় রাখবে, তোমাদের 2011 সালে তোমাদের মমতা দিদি সরকারে আসার পর থেকে তোমাদের যে সিলেবাসটা চেঞ্জ হয়েছে, সেই সিলেবাসের প্রতি বছরই মাধ্যমিকে একটা না একটা উপপাদ্য এই চ্যাপ্টার থেকে এসেছে। রিসেন্ট আজকে আমরা যে উপপাদ্যটা করব, সেই উপপাদ্যটা মাথায় রাখবে 2012 সালে এসেছিল। 2012 সাল, তারপরে এসেছে 13 সাল অর্থাৎ তার পরের বছরই। তারপরে যেটা এসেছে মানে এই উপপাদ্যটা 15 সাল, তারপরে এসেছে 18 সালে, আর লাস্ট এসেছে 23 সাল। তাহলে 12, 13, 15, 18, 23 প্রায় 5 বছর। আর এরপরে যে উপপাদ্যটা আছে সেই উপপাদ্যটা মোটামুটি 5 বছর। তাহলে এই উপপাদ্যটা যদি 5 বছর আসে, তার মানে মাথায় এবার রাখো যে আমরা যারা 2026 সালে মাধ্যমিক দিতে যাব তাদের জন্য কতটা ইম্পর্টেন্ট একটা উপপাদ্য এটা। কেন ইম্পর্টেন্ট? কারণ দেখো 23 সালে কিন্তু লাস্ট উপপাদ্যটা এসেছে, তাহলে 24 আর 25 দু বছর আসে। আর আমরা জানি যে 25 সালে পিথাগোরাসের উপপাদ্য আর বৃত্তের যে চতুর্ভুজ সংক্রান্ত চ্যাপ্টারটা আছে সেখান থেকে এসেছিল 38 নম্বর উপপাদ্যটা। তাহলে 26 সালে যারা মাধ্যমিক দিতে যাচ্ছ তার জন্য কিন্তু আমি বলবো যে খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। তো চলো শুরু করা যাক। দেখো, আমাদের উপপাদ্যের হেডিংটা আগে ভালোভাবে বুঝতে হবে। যদি আমরা হেডিংটা ভালোভাবে বুঝে নিতে পারি, তাহলে মাথায় রাখবে যে সেখান থেকে উপপাদ্যের প্রদত্ত আর প্রামাণ্য বিষয় আমরা নিজেই লিখতে পারবো। শুধু নাম দিয়ে লিখতে হবে। দেখো কি বলছে, বৃত্তের কোন একটা বিন্দুতে, বৃত্তের ও কেন্দ্রীয় এটা যদি একটা বৃত্ত হয়, সেই বৃত্তের কোন একটা বিন্দুতে স্পর্শ, কোন একটা বিন্দুতে কি স্পর্শ, আমাদের এখানে পয়েন্ট স্পর্শক মানে কি একটু পরে আসছি। আচ্ছা, আর কি বলছে, ওই বিন্দু, ওই স্পর্শ বিন্দুগামী, ওই স্পর্শ বিন্দুগামী, এটা একটা পয়েন্ট আসছে একটু পরে, ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হবে। দেখো, এখানে আমাদের দুটো জিনিস বুঝতে হবে যে স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী মানে কি। মাথায় রাখবে, স্পর্শক মানে হচ্ছে যে কোন বৃত্তকে কেউ স্পর্শ করছে, অর্থাৎ কেউ হচ্ছে টাচ করে যাচ্ছে, সেটাই হচ্ছে কি বলতো স্পর্শক। অর্থাৎ এটা যদি একটা বৃত্ত হয়, তাহলে নিচে দেখো তো এবি একটা কি, এবি একটা সরল রেখাংশ। তাহলে এই এবি সরল রেখাংশটা কি করছে, এই বৃত্তটাকে স্পর্শ করে যাচ্ছে। তাহলে এবি হচ্ছে কি বলতো এখানে স্পর্শ। আর কি স্পর্শ বিন্দুগামী বা স্পর্শ বিন্দু থাকবে, তাই না? আচ্ছা, মাথায় রাখবে স্পর্শ বিন্দু মানে হচ্ছে যে এই যে সরল রেখাংশটা কি করছে, এটাকে একটা বিন্দুতে অর্থাৎ বৃত্তটাকে একটা বিন্দুতে স্পর্শ করছে অর্থাৎ ছেদ করছে। তাহলে এই বিন্দুটা ধরো এখানে পি ধরলাম, আমরা পি ধরেছি, তাহলে পি হচ্ছে এখানে একটা কি বলতো স্পর্শ বিন্দু। এবার আমাদের দেখাতে হবে যে ব্যাসার্ধ অর্থাৎ স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধটা আছে অর্থাৎ ওপি, এই ওপিটা কি হবে পরস্পরের উপর লম্ব, অর্থাৎ স্পর্শকের উপর কি হবে লম্ব হবে। এক কথায় ওপি লম্ব হচ্ছে এবি। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে ভাষা থেকে আমরা কি করব, প্রথমত হচ্ছে প্রদত্ত লিখব। দেখো, প্রদত্ত মানে আমরা কি জানি যে প্রদত্ত মানে হচ্ছে যেটা দেওয়া আছে। কি দেওয়া আছে? দেখো বলছে বৃত্তে, তাহলে বৃত্তটার নাম আমরা কি দিয়েছি বলতো ও, তাই আমরা লিখতে পারি যে ও কেন্দ্রীয়। আমরা এটাকে ভাষাতে আমরা নাম দিয়ে লিখবো, তাই আমরা লিখতে পারি যে ও কেন্দ্রীয় বৃত্তের কোন বিন্দুতে তাই বলেছি, তাই না? তাহলে বিন্দুটা যদি আমরা পি ধরে নিই, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে স্পর্শ, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে কি স্পর্শকটার নাম আমরা দিতে পারি এবি। ধরো আমরা এ আর এখানে বি পর্যন্ত নিয়েছি,
তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এ বি স্পর্শক আমরা লিখতেই পারি। এটা আমরা এই নাম দিয়ে দিয়েছি, তোমরা অন্য কোনো নাম দিয়েও দিতে পারো, অসুবিধা নাই। আচ্ছা, এবং দেখো কি বলেছে, ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, একটা ব্যাসার্ধ বলেছে না, তাহলে আমরা লিখতে পারি এবং ওপি, ওপি স্পর্শ বিন্দু গামী ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে প্রদত্ততে আমরা এটাই লিখলাম ভাষাতে যে ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এ বি হচ্ছে স্পর্শক এবং ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আচ্ছা, এবার আমরা চলে যাব প্রামাণ্য বিষয়, অর্থাৎ আমাদের যেটা প্রমাণ করতে হবে, প্রামাণ্য বিষয়। আমাদের কি প্রমাণ করতে হবে বলতো? এই ওপিটা হচ্ছে স্পর্শকের উপর লম্ব অবস্থায় আছে, অর্থাৎ ওপি এবং এবি পরস্পরের উপর পরস্পরের উপর লম্ব, অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি ওপি লম্ব হচ্ছে এবি। এটাই তো নাকি আমাদের এটাই প্রমাণ করতে হবে যে ওপি হচ্ছে এবি এর উপর কি আছে, লম্ব অবস্থায় আছে। আচ্ছা, এটা প্রমাণ করার জন্য ছবির উপর হচ্ছে আমাদের এক্সট্রা কিছু অঙ্কন করতে হবে বা এক্সট্রা কিছু আঁকতে হবে। ঠিক আছে, সেটাই কি বলতো, অঙ্কন। তাহলে আমরা চলে যাব এবার অঙ্কনে। অঙ্কন, দেখো অঙ্কনে আমরা কি করতে পারি, এই যে স্পর্শকটা আছে সেই স্পর্শকের উপর আমরা যে কোনো একটা কি করব বলতো, বিন্দু নিব। কারণ আমাকে এটা দেখাতে হবে যে লম্ব আছে, এটা আমাদের দেখাতে হবে যে ওপি লম্ব আছে, তার জন্য আমরা এবি স্পর্শকের উপর যে কোনো একটা জায়গায় বিন্দু নিব। ধরো সাপোজ আমরা এই জায়গায় একটা বিন্দু নিলাম, সেই বিন্দুটার নাম দিলাম কিউ, আমরা এই সাইডেও নিতে পারি। আচ্ছা, তাহলে আমরা ওটাই লিখবো যে এবি স্পর্শকের উপর কিউ যে কোনো বিন্দু। আচ্ছা, যখনই হচ্ছে আমরা কিউ একটা বিন্দু নিলাম, এই জায়গাটায় ধরো সাপোজ এবার আমরা ও কিউটাকে যুক্ত করছি, করতে পারি আমরা। তাহলে এবি স্পর্শকের উপর কিউ হচ্ছে যে কোনো একটা বিন্দু, তারপর আমরা কি করলাম, ও কমা কিউ যুক্ত করলাম, ও কমা কিউ যুক্ত করা হলো। প্রদত্ত প্রামাণ্য বিষয় আর হচ্ছে অঙ্কন। আমি প্রথম থেকে আরেকবার বলছি, দেখো এটা আমাদের বলেছিল যে বৃত্তের কোন একটা বিন্দুতে, তাই আমরা কি করলাম, প্রদত্ততে লিখলাম যে ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে স্পর্শ, অর্থাৎ এবি হচ্ছে স্পর্শ এবং ওই স্পর্শ বিন্দুগামী, অর্থাৎ ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে ওপি। প্রামাণ্য বিষয় আমাদের প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ও স্পর্শক পরস্পরের উপর কি আছে, লম্ব অবস্থায় আছে। তাহলে লম্ব অবস্থায় আমরা ডাইরেক্ট এভাবেও বলতে পারি যে ওপি লম্ব হচ্ছে এবি। ঠিক আছে, অঙ্কন, এই ছবিটা প্রমাণ করার জন্য ছবির উপর আমাদের এক্সট্রা কিছু আঁকতে হবে, যাকে আমরা অঙ্কন বলতে পারি। আমরা কি করলাম বলতো, আমরা এই যে এবি স্পর্শক ছিল তার উপর যে কোনো একটা জায়গায় বিন্দু নিলাম। এবার ওই বিন্দুটা নেওয়ার পরে বৃত্তের কেন্দ্র থেকে আমরা ওই বিন্দুটাকে যুক্ত করলাম। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো উপপাদ্যের যেটা মেন জিনিস, প্রমাণ। প্রমাণ এখানে দেখো আমরা এবি স্পর্শক যেটা এবি ছিল তার উপর পি যে বিন্দুটা দেখছি যে স্পর্শ বিন্দু আছে, এবি স্পর্শক বা স্পর্শক এবির উপর পি স্পর্শ বিন্দু, সেই স্পর্শ বিন্দু বাদ দিয়ে আমরা যত হচ্ছে বিন্দু নিচ্ছি সেই বিন্দু কিন্তু মাথায় রাখবে বৃত্তের বাইরে হবে। কেন? কারণ হচ্ছে ধরো সাপোজ আমরা এখানে একটা বিন্দু নিলাম, ধরো সাপোজ এখানে একটা বিন্দু নিলাম, তাহলে এটা পি এর নিশ্চয় বাইরে হবে তো নাকি?
আবার আমরা যদি এদিকে নিই সেটা হচ্ছে পি এর বাইরে হবে, অর্থাৎ এটাই বোঝাতে চাইছে যে এই স্পর্শ বিন্দু ছাড়া আমরা যত জায়গায় এই স্পর্শকের উপর বিন্দু নিব সেই বিন্দুগুলো কি হবে বলতো, এই বৃত্তটার বাইরে অবস্থিত হবে। ওটা এবার আমরা লিখব। আচ্ছা, তাহলে দেখো আমরা লিখতে পারি এবি স্পর্শকের উপর স্পর্শ বিন্দু পি ছাড়া যে কোনো বিন্দু বৃত্তের বা অকেন্দ্রীয় বৃত্তের বাইরে অবস্থিত। ঠিক আছে। আচ্ছা, কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এই বিন্দুটা বাদ দিয়ে বৃত্তের বাইরে এখানে ও কিউ আমরা যেটা অঙ্কনে নিলাম সেখানে কিন্তু এই জায়গাটা বৃত্তের উপর একটা বিন্দু থেকে যাচ্ছে। তাই আমরা এখানে লিখতে পারি যে সুতরাং ও কিউ বৃত্তের যে কোনো বিন্দুকে ছেদ করবে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ও কিউ যে কোনো একটা বিন্দুকে ছেদ করবে, তাহলে সেই বিন্দুটার নাম কি? ধরো আমরা এখানে দিলাম নাম আর। তাহলে আমরা কি লিখবো যে মনে করি ছেদ বিন্দু আর। তাহলে ছেদ বিন্দুটা কি হচ্ছে? আর হচ্ছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই ও থেকে আর পর্যন্ত যে ডিসটেন্সটা হবে বা যে দূরত্বটা হবে এই দূরত্বটা নিশ্চয় ও থেকে কিউ এর থেকে ছোট হবে, অর্থাৎ ও কিউ এর থেকে কি হবে? ছোট হবে। তাহলে কি আমরা এই কথাটা বলতে পারি যে অতএব ও আর লেস দ্যান এখানে কি হবে? ও কিউ, অর্থাৎ ও কিউ এর পরিমাপটা কি হবে? ও আর এর থেকে কি হবে? বড় হবে। তাহলে সেই জায়গাটা আমরা এখানে লিখতে পারি যেহেতু, কেন বলো তো বড় হবে? কারণ আর হচ্ছে ও কিউ এর মধ্যবিন্দু, যেহেতু আর ও কিউ এর মধ্যবিন্দু। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আবার এটাও দেখতে পাচ্ছি যে ওপি আর এই সাইডে যেটা আছে ও আর, এত দূর পর্যন্ত দুটোই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এটাও কেন্দ্র থেকে বৃত্তের একটা পরিধিতে ছেদ করছে, এটাও হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে পরিধিতে ছেদ করছে। তাহলে আমরা এই কথাটাও বলতে পারি যে ওপি সমান হচ্ছে ও আর। কেন? যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমরা এটাও লক্ষ্য করতে পারছি যে ওপি মানে আমরা তো ও আর একটা ব্যাসার্ধ নিলাম, তাহলে ওপি এর সঙ্গে ও আর যদি সমান হয় আর ও আর এর থেকে যদি ও কিউ বড় হয় তাহলে তো আমরা এটাও বলতে পারি যে ওপি এর থেকেও বড় হবে, কে? ও কিউ। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এবি স্পর্শকের উপর কিউ আমরা যে কোনো একটা বিন্দু বলেছিলাম না? তাহলে দেখো এবি স্পর্শকের উপর কিউ যে কোনো বিন্দু। তাহলে এবি স্পর্শকের উপর কি? কিউ হচ্ছে যে কোনো বিন্দু। তাহলে কিউ যদি যে কোনো বিন্দু হয় আমরা ও বিন্দু থেকে অর্থাৎ কেন্দ্রবিন্দু ও থেকে আমরা এই এবি স্পর্শকের উপর যতই আমরা সরল রেখাংশ টানবো সব সময় কি হবে বলতো? এটার তুলনায় বড় হবে বা এটা হচ্ছে সবার থেকে ছোট হবে। কেন ছোট হবে? দেখো একটা সাপোজ এক্সাম্পল দিচ্ছি যে আমি ধরো
এই জায়গাটায় আছি। এবার এই জায়গা থেকে আমি এরকম ভাবে যাচ্ছি, একটু ধরো বাগাচ্ছি, এই বরাবর গেলাম, এই বরাবর গেলাম, এই বরাবর গেলাম, বা সূর্য রশ্মি তোমরা দেখেছো যে কিরণগুলো পড়ে ভূমিতে, তাহলে সব থেকে দেখবা কাছে মানে সব থেকে কম হবে বা সব থেকে ছোট হবে নিশ্চয়ই এটা। একটু যখনই বাগাবেও মানে একদম পয়েন্টেও যদি বাগায় তাও কিন্তু পয়েন্টে বেশি হবে। অর্থাৎ এটাই বোঝাতে চাইছে যে এরকম সোজাসুজি যেটা থাকবে সেটা হচ্ছে সব থেকে ছোট হবে। তাহলে আমরা বলতেই পারি যে ও বিন্দু থেকে এবি স্পর্শকের ওপর যে কোনো সরল রেখাংশ দৈর্ঘ্য ওপি বা দূরত্ব, এখানে দূরত্ব লিখলে বেশি বেটার হবে, দূরত্ব ওপি এর দূরত্ব ওপি এর দূরত্বের থেকে বড় বা দূরত্বের থেকে ওপি এর দূরত্ব হচ্ছে ছোট হবে। ঠিক আছে, এটা লিখলেও লিখতে পারি আমরা যে ওপি যে কোনো সরলরেখাংশের দূরত্বের থেকে ওপি এর দূরত্ব ছোট হবে। তাহলে ওপি এর দূরত্ব হচ্ছে যে কোনো সরলরেখাংশের দৈর্ঘ্য মানে দূরত্বের থেকে ছোট হবে, অর্থাৎ লম্ব দূরত্বই ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে ঠিক আছে, তাহলে দেখো লম্ব দূরত্ব যেটা থাকছে সেটা হচ্ছে কি বলতো ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে। তাহলে যেটা লম্ব দূরত্ব থাকছে আমরা এখন ওটাই বলতে পারি যে অতএব ওপি লম্ব হচ্ছে এবি, প্রুভ বা প্রমাণিত। ঠিক আছে, একবার দেখে নাও, তারপর আমি আবার বলছি প্রথম থেকে। আচ্ছা, এই উপপাদ্যটা আমি আবার প্রমাণ থেকে বলছি। দেখো, আমাদের প্রমাণ করতে হবে যে কোন স্পর্শকের উপর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কি হবে, লম্ব হবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা প্রথমেই কি বললাম যে এবি যে স্পর্শকটা ছিল সেই স্পর্শকের উপর স্পর্শ বিন্দু পি ছাড়া, মানে প্রমাণের প্রথমেই আমরা এটা বলতে পারি যে পি ছাড়া আমরা যে কোনো যদি বিন্দু নেই সেই বিন্দুটা কি হবে বলতো এই বৃত্তের বাইরে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে এই ও কিউ যখন আমরা অঙ্কন করলাম সেখানে কিন্তু বৃত্তের উপর একটা যে কোনো বিন্দু থাকছে, তাহলে সেই বিন্দুটা কি আমরা জানি না, তাই আমরা কি বললাম সেই বিন্দুটা ছেদ করছে যে জায়গাটায়, সেই ছেদ বিন্দুটা ধরে নিলাম যে মনে করি ছেদ বিন্দু হচ্ছে আর। তাহলে যখন ছেদ বিন্দুটা আর হচ্ছে তখন একটা জিনিস লক্ষ্য করো, এই যে ভেতরে ও আর ব্যাসার্ধটা আছে, ওই ও আর ব্যাসার্ধটা নিশ্চয়ই ও কিউ এর থেকে কি হবে বলতো ছোট হবে। তাই আমরা লিখলাম যে ও আর লেস দ্যান হচ্ছে ও কিউ, বা ও কিউ হচ্ছে বড় কার তুলনায়, ও আর এর তুলনায়। আবার একটা জিনিস দেখো, এখানে ও আর হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ, এখানে ওপি হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে কি আমরা বলতে পারি না যে ওপি সমান হচ্ছে ও আর? দেখো ওপি সমান ও আর লিখেছি। আবার দেখো এদিকে আমরা যদি বলি যে ওপি সমান ও আর, আবার ও আর এর থেকে হচ্ছে ও কিউ বড়, তার মানে ওপি এর থেকেও তো ও কিউ বড় হবে, তাই না? আচ্ছা, আবার দেখো যে আমরা দেখতে পেলাম যে স্পর্শকটা ছিল সেই স্পর্শকটার নাম হচ্ছে কি এবি, এই এবি স্পর্শকের উপর কিউ হচ্ছে যে কোনো একটা বিন্দু। আবার এখানে কেন্দ্রবিন্দু ও থেকে আমরা যত হচ্ছে আমরা সরলরেখাংশ টানবো সমস্ত সরলরেখাংশ কি হবে বলতো, সমস্ত সরলরেখাংশ এই দৈর্ঘ্যটার তুলনায় ছোট হবে। তাহলে এই দৈর্ঘ্যের তুলনায় যদি ছোট হয় তাহলে আমরা দেখো বলতে পারি তো নাকি যে এই দৈর্ঘ্যটা কি স্ট্রেট ভাবে থাকছে, তাহলে স্ট্রেট ভাবে একমাত্র থাকছে সেটার তুলনায় ছোট হচ্ছে। একটু যদি এটাকে বাঁকাই, একটু যদি আমরা বাঁকিয়ে দিই তাহলে কিন্তু দৈর্ঘ্যটা চেঞ্জ হবে। ঠিক
ঠিক আছে, তাহলে আমরা এই স্টেট বরাবর যে আমরা সরলরেখা যে আমরা ব্যাসার্ধটা নিয়েছিলাম সেই ব্যাসার্ধটা লম্বভাবে থাকছে না। এই ছোট মানে ছোট দৈর্ঘ্যটাই হচ্ছে কি বলতো, এই ছোট দূরত্ব বা দৈর্ঘ্যটাই হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে লম্ব দূরত্বটা আমরা দেখতে পাচ্ছি একমাত্র কি হচ্ছে, যত সরল রেখাংশ আমরা টানছি সমস্ত সরল রেখাংশের তুলনায় ছোট হচ্ছে। তাহলে ওই কথাটাই লেখা আছে, দেখো ও বিন্দু থেকে এবি স্পর্শকের উপর যে কোনো সরল রেখাংশের দূরত্বের থেকে দূরত্ব ছোট হবে, বা ওপি দূরত্ব এখানে লিখলে বেশি বেটার হতো, এখানে ওপিটা লিখলে ভালো হবে, ওপি দূরত্ব ছোট হবে। ঠিক আছে, অর্থাৎ লম্ব দূরত্ব ক্ষুদ্রতম। তাহলে লম্ব দূরত্ব হচ্ছে ক্ষুদ্রতম যদি হয়, তাহলে আমরা বলতে পারি যে অতএব ওপি লম্ব হচ্ছে V। ঠিক আছে, প্রমাণিত। আমি আবারও বলছি এই উপপাদ্যটা যারা যারা 2026 সালে মাধ্যমিক দিবে তাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট উপপাদ্য। পরীক্ষায় আসবে এটার জন্য না, কিন্তু আমাদের করতে হবে, কারণ এই চ্যাপ্টার থেকে প্রতি বছরই একটা না একটা উপপাদ্য এসেছে। টোটাল 3টে উপপাদ্য আছে, তার মধ্যে প্রতি বছরই একটা না একটা উপপাদ্য অল্টারনেট ভাবে এসেছে। উপপাদ্য মাধ্যমিকে 2টো থাকে, তার মধ্যে এই চ্যাপ্টারটাই যারা সিলেকশন করে তাদের, আমি জানি না কেন, যে তাদের হয়তো মনে হয় যে এই চ্যাপ্টারটাই খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। যেখানে দেখো তোমাদের বৃত্তের কোণ সম্পর্কিত উপপাদ্য আছে, বৃত্তস্থ যে উপপাদ্যটা আমরা করেছিলাম ওইদিকে 2টো, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য 3টে, এটা হচ্ছে 4 নম্বর। এরপরে হচ্ছে সদৃশ্যটা আছে, তারপরে পিথাগোরাসের উপপাদ্য আছে। তাহলে টোটাল 5টা চ্যাপ্টার আছে দেখো, কিন্তু 5টা চ্যাপ্টার থাকার পরেও প্রতি বছরই এখান থেকে একটা উপপাদ্য থাকছে। তাই মাধ্যমিক যারা 2026 সালে দিচ্ছ তাদের জন্য এই উপপাদ্যটা আমি বলবো খুবই ইম্পর্টেন্ট, কারণ লাস্ট 23 সালে এসেছে, 24-25 2 বছর আসেনি, 26 সালের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, করে নাও। ততক্ষণের জন্য গুড বাই, টাটা।